গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা আবার এসে হাজির হয়েছি কিছু জেনারেল ইন্টেলিজেন্সের টপিক নিয়ে। এবার সেই টপিকগুলো বলবার আগে ঠিক কোন পরীক্ষা ওরিয়েন্টেড আমরা কথা বলবো সেটা বলে নেওয়া ভালো। হয়তো আপনারা সবাই জানেন যে আগামী ডিসেম্বর মাসে ভারতীয় রেলওয়ে বোর্ড একটা অনেক দিন পেন্ডিং পূর্ণ পরীক্ষা আবার নতুন করে নেবার কথা ভাবছে, মানে আবার শুরু করতে চাইছে। তার নাম হচ্ছে রেলওয়ে এনটিপিসি পরীক্ষা। হয়তো ভারতবর্ষের প্রচুর প্রায় 2.5 থেকে 3 কোটি মিনিমাম ছাত্রছাত্রীরা পরীক্ষা দেয়। তো সেই পরীক্ষাতে নিজেকে একটা সঠিক স্থানে দেখতে গেলে আমাদেরকে কিন্তু কিছু টপিক মেনটেন করে পড়াশোনা করতে হবে, সিরিয়াসলি পড়তে হবে। তো সেই পরীক্ষার সিলেবাসটা ভালো করে দেখলে দেখতে পাওয়া যাবে যে তার মধ্যে কিন্তু মানে স্টেজ 1 এবং স্টেজ 2 দুটো পার্ট রয়েছে ইম্পর্টেন্ট, পরে আরো পার্ট রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কিন্তু রিজনিং বা জেনারেল ইন্টেলিজেন্স কিন্তু একটা হিউজ এরিয়া কভার করে। তো স্টেজ 1 যখন হবে, মানে সিবিটি 1 যখন হবে, তখন কিন্তু সেখানে রিজনিং আমাদের করতে হবে প্রায় 30 মার্কস। আবার স্টেজ 2 যখন হবে তখন আমাদেরকে কিন্তু রিজনিং করতে হবে 35 মার্কসের। তো প্রথমে আসি স্টেজ 1 এর কথা, স্টেজ 2 আমরা যখন আসবে তখন দেখব। তো স্টেজ 1 এ রিজনিং করতে গেলে কিন্তু কি হয় না, যেহেতু ম্যাথমেটিক্স রয়েছে, জিকে রয়েছে, রিজনিং পার্ট রয়েছে, তো রিজনিং পার্টে কিন্তু আমাদেরকে একটু ইম্পর্টেন্স দিতেই হবে। কারণ কি আমরা কম বেশি সবাই রিজনিং কিন্তু পারি, মানে না জানলেও পারি, চেষ্টা করলে কিন্তু পারবো। তো সেইখানে দাঁড়িয়ে কিন্তু আমাকে চেষ্টা করতে হবে যে আমাদের অ্যাকিউরেসিটাকে বাড়িয়ে 30টা রিজনিং এর মধ্যে কমপক্ষে 80% রিজনিং কে অ্যাটেম্প্ট করার এবং সেটাকে নির্ভুলভাবে অ্যাটেম্প্ট করার। কারণ কি, যেহেতু হাই কাট অফ এক্সাম হয়, যে প্রচুর পরীক্ষার্থী, সেই কারণে হাই কাট অফ এক্সাম, এটা আমরা সবাই জানি। তো সেই কারণে কিন্তু যত কম ভুল করা যায় সেটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং তারই জন্য আজকে আমরা দেখব, একটা ইনিশিয়াল আইডিয়া করব যে ঠিক আমাদের স্টেজ 1টাকে ক্লিয়ার করতে গেলে, রিজনিং এ ভালো স্কোর করতে গেলে কোন কোন টপিকটাকে এমফাসাইজ করব, কোন কোন টপিকে জোর দেব, কোন টপিকটাকে পরীক্ষাতে আগে অ্যাটেম্প করব, কোনটাকে পরে অ্যাটেম্প করব। কারণ কি, সাজিয়ে নেওয়াটা খুব দরকার। একটা বড় অঙ্কে স্টাক হয়ে গেলাম, সেই অঙ্কটা আমার 5টা কোশ্চেনের টাইম খেয়ে নিল, সেটা কিন্তু একেবারেই কাম্য নয়। সেটা আমার দরকার যে আমি আজকে একটা শক্ত কোশ্চেনের জায়গায় 5টা সহজ কোশ্চেন কোনটা করতে পারি, সেটাই কিন্তু আমার পরীক্ষাকে পাশ করায়। আদারওয়াইজ বাকিটা কিন্তু পরীক্ষাতে মানে খারাপ ফল করতে একদম সাহায্য করে। সেগুলো দেখে নেওয়ার জন্যই আজকে আমাদের ফার্স্ট ক্লাস আরআরবি এনটিপিসি রিজনিং প্রবলেমস ক্লাস 1। আমরা আরো পরবর্তী ক্লাস করব, তাতে আরো এভাবে ডিসকাস করব। কিন্তু আজকে আমরা একটা আইডিয়া করছি যে কেমন প্রশ্ন পরীক্ষায় হয়, কি কি টাইপের কোশ্চেন থাকে, কোন কোন টপিক থাকে, সেইটা দেখে নেওয়ার জন্যই আজকে ক্লাসটা আমরা শুরু করছি। ওকে, তাহলে আজকে আমরা এখানে কিন্তু টপিকে কি আছে, কোন কোন সাবজেক্ট রয়েছে সেগুলো নিয়ে ডিসকাস করছি না, কারণ সেই লিস্ট যে কোনো সরকারি যে কোনো সরকারি ওয়েবসাইট বা আরআরবি এনটিপিসির যে নোটিফিকেশন তাতে কিন্তু দেওয়া রয়েছে। তো আজকে আমরা সমস্ত টপিক নিয়ে একটা মিক্সচার ক্লাস করব। তো সেখানে দেখে নিই যে কি কি টাইপের কোশ্চেন আমাদের পরীক্ষায় আসে বা আমাদের করতে হবে। ওকে, ওকে। তো আমাকে এখানে বলা হচ্ছে, ইন দ্য ফলোয়িং সিরিজ ফাইন্ড আউট হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইনকারেক্ট। তো এখানে 5খানা 6খানা নাম্বার দেওয়া রয়েছে, বিভিন্ন রকম দেখতে, সবই প্রায় একরকম দেখতে। তো সেগুলোর মধ্যে কোনটা কারেক্ট কোনটা ইনকারেক্ট, কেন ইনকারেক্ট সেটাকে আমাদের দেখতে হবে। তো আমাদের বলছে নাম্বারগুলো কি কি আছে, দেওয়া রয়েছে 11, 101, 1001, 1 3টে 01, 1 4টে 01 এবং 1 6টা 01। তো এবারে কিন্তু আমাকে দেখতে হবে যেটা কোন সিকোয়েন্স মেনটেন করে হচ্ছে এবং এদের মধ্যে কোনটা সিকোয়েন্সকে ফলো করতে পারছে না, সেটা কিন্তু আমাদের দেখে নেওয়াটা খুব দরকার। তো ফার্স্টে আসি, আমি আগে নাম্বারগুলো লিখে নিই দেখি কি কি দেওয়া হয়েছে। আমাকে দেওয়া হয়েছে 11, দেওয়া হয়েছে 101, দেওয়া রয়েছে 1001, তারপরে দেওয়া রয়েছে একটা ব্র্যাকেট দেওয়া রয়েছে 1 3টে 01, তারপর দেওয়া রয়েছে 1 4টে 01 এবং লাস্টে পরিশেষে দেওয়া রয়েছে
1 6টা 0 1। এবারে আমাকে দেখতে হবে যে ঠিক কোন সিকোয়েন্স মেনটেন করে এটা হচ্ছে আস্তে আস্তে। দেখো এখানে কোনো জিরো নেই, মানে নাম্বার অফ জিরো ইজ জিরো, ফাইন। এখানে আছে একটা জিরো, এখানে আছে দুখানা জিরো, এখানে ব্র্যাকেটটাকে ভুলে যাও, জাস্ট এটা কনফিউজ করার জন্য দেওয়া হয়েছিল। এখানে আছে এখানে রয়েছে আমার, সরি এখানে তিনটে জিরো ওয়ান ছিল, এখানে আছে তিনটে জিরো, তারপরে আছে চারটে জিরো। তার মানে কি হচ্ছে, প্রথম থেকে মানে লেফট টু রাইট যখন আমরা মুভ করছি আস্তে আস্তে, আমাদের কিন্তু জিরোর সংখ্যাটা একটা করে করে বাড়ছে। তাহলে প্রথমটায় একটাও জিরো নেই, তারপর একটা, তারপর একটা দুটো, তারপরে তিনটে, তারপরে চারটে এন্ড সো অন করে মুভ করছে। তাহলে আমাদের এখানে অপশনের মধ্যে না, আমাদের যখন প্রথম থেকে শেষ পর্যন্ত যাব, চারটে জিরোর পরে আমাদের পাঁচখানা জিরো হওয়া উচিত। তো এবার পাঁচখানা জিরো হচ্ছে কিনা আমরা এবার গুনে দেখে নিই। তো এখানে দেখতে পাচ্ছি যে 1 2 3 4 5 6 ছটা জিরো চলে আসছে। তার মানে আমার এখানে জিরো সংখ্যা 1, এখানে 2, এখানে 3, এখানে 4 এবং এখানে 5 হওয়ার কথা ছিল, কিন্তু 5 না হয়ে ছটা জিরো রয়েছে। তার মানে 11 থেকে আপ টু লাস্ট পর্যন্ত, লাস্টের আগেরটা পর্যন্ত একটা সেম সিকোয়েন্স মেনটেন করে কিন্তু চললো, যে একটাও জিরো নেই, জিরোর সংখ্যাটা 1 2 3 4 করে আপ টু বাড়ছে, কিন্তু লাস্টে জিরোর সংখ্যাটা কিন্তু 1 5টা 0 1 হওয়া উচিত ছিল। সেখানে কিন্তু 1 6টা 0 1 হয়ে গেছে, মানে সেটা কিন্তু আমার সিকোয়েন্সটাকে ব্রেক করছে। তো যেহেতু ব্রেক করছে, সেই কারণে আমরা বলতেই পারি যে লাস্টে যে সংখ্যাটাকে দেওয়া রয়েছে সেটা আমার হচ্ছে যে ইনকারেক্ট। কারণ কি, এটা আমার সিকোয়েন্সটাকে মেনটেন করতে পারছে না। সেই এই লজিকটাকে মেনটেন করেই কিন্তু আমরা এখানে আনসারটা করব যে হিয়ার অপশন ডি ইজ ইনকারেক্ট, ফাইন। তার মানে আমার এখানে কি হচ্ছে, জিরোর সংখ্যাটা স্টেপ বাই স্টেপ একটা করে করে বাড়ছে, বেড়ে গিয়ে দেখলাম যে একদম লাস্টের সংখ্যাটা কিন্তু আমার জিরোকে মেনটেন করতে পারলো না। মানে আমার যে কটা জিরো সিকোয়েন্স অনুযায়ী হতে চাইতো বা হওয়ার কথা ছিল, সেটা কিন্তু হলো না। যেহেতু হলো না, যে নাম্বারটা আমার সিকোয়েন্স ব্রেক করবে সেই নাম্বারটাই কিন্তু আমার এখানে দেখাতে হবে যে আমি এখানে ঠিক কোনটা আমার ভুল হচ্ছে, কোনটা আমার ঠিক হচ্ছে, ফাইন। তাহলে এই অঙ্কটা আমার এখানে হয়ে গেল। এবার দ্বিতীয় অঙ্কটা খুব ভালো করে দেখো। আমরা এই অঙ্কটাকে কখনো আগে প্রিভিয়াস বিভিন্ন ক্লাসে অ্যানালজিও বলেছি, আবার কখনো এটাকে কোডিং ডিকোডিংও বলেছি, মানে যখন যেমন দরকার তখন তেমন হয় আমরা এটাকে বলেছি, ঠিক আছে। তো এবার এটাকে সলভ করবো কিভাবে। তো এখানে দেখো রয়েছে 10 equals to 30, then 68 equals to what? তাহলে আমরা এখানে স্ট্রেট কাট এখানে বোঝবার চেষ্টা করি যে 10 যদি মানে 10-এর সঙ্গে 3 গুণ হলে সেটা কিন্তু 30 হয়, ঠিক আছে, একদম প্লেন লজিক, আমরা কোনো কিছু এখানে বোঝার সমস্যা হচ্ছে না। তাহলে এখানে চেষ্টা করি 68 থেকে 3 গুণ করার। 68 থেকে 3 গুণ করে লাস্টে 4 দিয়ে কিছুটা আসতে হবে, কারণ কি 8-এর সঙ্গে 3 গুণ করলে 24 হয়, 4 এবং 2 ক্যারি হয়। কিন্তু দেখো অপশনে 4 দিয়ে কিন্তু কিচ্ছু নেই, তার মানে আমরা প্লেন মাল্টিপ্লিকেশন করতে পারছি না, ফাইন। এবারে হচ্ছে দেখেন যে স্কোয়ার টার্ম দিয়ে কিছু আছে কিনা। 10-এর কাছাকাছি স্কোয়ার টার্ম কি আছে, 3, 3 স্কোয়ার প্লাস 1 করলে 10 পেতে পারি। আবার 30-র কাছাকাছি স্কোয়ার টার্ম কি আছে, আছে হচ্ছে 25। তাহলে 25 প্লাস 5 মানে 5 স্কোয়ার প্লাস 5 করলে আমরা এখানে 25 পেতে পারি, 30 পেতে পারি, ওকে। আবার 68-এর কাছাকাছি কি রয়েছে, আছে হচ্ছে তোমার 8। 8 স্কোয়ার প্লাস 4 করলে পেতে, কিন্তু মানে কিন্তু আমি কোনো লজিক খুঁজে পাচ্ছি না যে এক্স্যাক্টলি কিভাবে হতে চাইছে। তাহলে এবার দেখো আমি মাল্টিপ্লিকেশন পেলাম না, অ্যাডিশন পেলাম না, স্কোয়ার পেলাম না, এবার এখানে ডিভিশনেরও কোনো গল্প নেই, তো আমাকে কি দেখতে হবে, কিউব দেখতে হতে পারে। তাহলে আমি এবার চেষ্টা করি যে 10 ইকুয়ালস টু, আমি এখানে বলতে পারি 2 কিউব প্লাস 2, 2 কিউব মানে হচ্ছে 8, তার সঙ্গে প্লাস 2 করলে কিন্তু 10 হতে পারে। আবার এখানে 30 আছে, 30 ইকুয়ালস টু 3 কিউব প্লাস 3 বলা যায়, কারণ 3 কিউব হচ্ছে 27, তার সঙ্গে 3 অ্যাড করলে এটা এখানে 30 হয়, ওকে। নেক্সট যদি আমাকে এই লজিকটাকে ব্যবহার করতে হয় যে আমার একটা করে কিউব প্লাস সেই নাম্বারটা আমি অ্যাড করব, করে আমার কাঙ্ক্ষিত উত্তরটা পাচ্ছি, তাহলে আমরা এখানে 68কে আমি এখানে 4 কিউব প্লাস 4 বলতে পারি, কারণ 4 কিউব মানে 64, তার সঙ্গে প্লাস 4 করলে 68 হয়। তাহলে এখানে আমি 2 পেলাম, 3 পেলাম, 4 পেলাম, সিকোয়েন্স অনুযায়ী মেনটেন করলে পরেরটা বা যেটা আমার উত্তর চেয়েছে সেটা আমার 5 কিউব হওয়া উচিত। 5 কিউব মানে কত হচ্ছে 125, কারণ আমরা বারবার বলেছি ক্লাস করাতে গিয়ে শুরুর দিকে যে 1 থেকে 10 পর্যন্ত কিউব এবং 1 থেকে 20 পর্যন্ত অ্যাটলিস্ট স্কোয়ার মুখস্থ রাখতে হবে, এবং এটাই তার সুফল। কারণ কোডিং ডিকোডিং বা এটা অ্যাকচুয়ালি অঙ্কের প্রবলেম, কিন্তু রিজনিং এ অ্যানালজি টাইপ সাজিয়ে দেওয়া হয়েছে, তার মানে কিন্তু আমাকে অঙ্কের নলেজটাকে এখানে ব্যবহার করতে হচ্ছে, এবং তার জন্য বেসিক কিউব
বেসিক স্কোয়ার মনে রাখা খুব জরুরি। পরীক্ষার হলে কিন্তু এই অঙ্কটা করতে আমি 10 থেকে 12 সেকেন্ডের বেশি সময় নিতে পারবো না পরীক্ষার হলে, ঠিক আছে? তো এবার সেই সময় দাঁড়িয়ে এত কিছু চেক করার সময় আমার নেই। তো সেই কারণে আমি যদি মনে রাখি যে আমার কোন কিউবে আনসার কত হয়, তো কারণ কি যদি মনে না হয় তাহলে 5 গুণ 5 গুণ 5 পরীক্ষার হলে গুণ করতে বসলে আমার এই একটা অঙ্ক 5 মিনিট খেয়ে নেবে। সেই কারণে এখানে হচ্ছে 5 কিউব প্লাস যদি 5 করা হয় তাহলে 5 কিউবটা হচ্ছে এখানে 125, তার সঙ্গে প্লাস 5টাকে অ্যাড করলে এখানে কত হবে না 130 হবে। তাহলে আমরা দেখে নিই যে এখানে অপশন ডি হচ্ছে আমার এখানে 130। কারণ আমরা এখানে মাল্টিপ্লিকেশন করতে পারছি না যখন, স্কোয়ার করতে পারছি না যখন, অ্যাডিশন করতে পারছি না, সাবট্রাকশন করতে পারছি না, ডিভিশন করতে পারছি না, সেই সময় দাঁড়িয়ে একটাই পথ আমার কাছে খোলা পড়েছিল যে কিউব দিয়ে চেক করা। তাহলে এখানে 10টাকে এক্সপ্লেন করা হচ্ছে 2 কিউব প্লাস 2 বলে, 30কে এক্সপ্লেন করা হচ্ছে 3 কিউব প্লাস 3 বলে, 68কে এক্সপ্লেন করা হচ্ছে 4 কিউব প্লাস 4 বলে। সো সেইভাবে 2 3 4 করে যখন এগোচ্ছি 5 পর্যন্ত চেষ্টা করে দেখা যাক। তাহলে 5 কিউব প্লাস 5 করলে আমরা 5 কিউব পাচ্ছি 125 এবং তার সঙ্গে 5 কে অ্যাড করলে পাচ্ছি কত 130। সো হেন্স 130 অপশন ডি হচ্ছে আমাদের আনসার। তাহলে এই টাইপের অঙ্কগুলো, এই টাইপের অ্যানালজি বা এই টাইপের মিসিং নাম্বার এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারে বা আমাদের মডেল বিভিন্ন প্রশ্নপত্র খুললে দেখতে পাবো যে এই জাতীয় কোশ্চেন গুলো কিন্তু পরীক্ষায় বারবার এসছে। কারণ 2016 সালে যে পরীক্ষা হয়েছিল তাতে অনেকগুলো স্টেজ হয় এবং প্রত্যেকটা স্টেজে এত কোশ্চেনের সম্ভার রয়েছে, সেটাকে একটু থরলি ভালো যদি পড়া যায় তো সেখান থেকে কিন্তু কোশ্চেনের আইডিয়াটা খুব ভালো করে পাওয়া যায়। তো ঠিক এই টাইপের কোশ্চেন গুলো কিন্তু প্রত্যেকটা স্টেজে প্রত্যেকটা দিন বিভিন্ন ভাবে পরীক্ষায় এসছে অঙ্কের নাম্বার পাল্টে পাল্টে। ওকে, তাহলে আমরা এখানে এটা বুঝলাম যে আমরা এটা এখানে কিভাবে করলাম। তাহলে আমরা পরের অঙ্কগুলোর দিকে মুভ করি। এবারে রয়েছে in the following letter how many t's are immediately followed by s but not immediately preceded by w। তার মানে আমাকে এমন কিছু টি খুঁজে বার করতে হবে যার পরে এস আছে কিন্তু আগে ডাব্লিউ ছাড়া বাকি সব থাকবে, এইটা আমাকে বার করতে হবে। তাহলে আগে দেখে নি যে টি কতগুলো আছে সেটা খুঁজে বের করি আগে। একটা টি, দুটো টি, তিনটে, চারটে এবং 5টা টি রয়েছে এই আমার অঙ্কটার মধ্যে। এবার কার কার পরে এস রয়েছে সেটা একবার দেখে নেওয়া যাক। এটার পরে আছে এস, ওকে, এটার পরে নেই তাই এটা বাদ যাবে। এটার পরেও আছে এস, এটার পরে নেই তাই এটা বাদ যাবে এবং এটার পরেও নেই তাই এটা বাদ যাবে। তার মানে আমার এখানে দুটো পেলাম টি যাদের পরে এস রয়েছে। তাদের মধ্যে কোনটা আমার আমার এই কন্ডিশনকে স্যাটিসফাই করছে সেটা কিন্তু দেখে নেওয়া খুব দরকার। তাহলে আমাকে বলছে যে ইমিডিয়েটলি ফলোড বাই এস, মানে জাস্ট পরেরটা এস হবে কিন্তু আগেরটা ডাব্লু হবে না, ডাব্লু বাদে অন্য যা খুশি তাই হতে পারে। কিন্তু প্রথমটা চেক করলে দেখতে পাবো যে আগে ডাব্লু আছে, পরে মাঝে টি আছে, পরে এস রয়েছে, যা কিন্তু আমার কন্ডিশনকে স্যাটিসফাই করছে না। তো তার মানে আমার এখানে একটি মাত্র পেয়ার রয়েছে টি এর যার পরে এস রয়েছে কিন্তু আগে ডাব্লু নেই, সেটা হচ্ছে এস টি এস। তার মানে এখানে প্রশ্ন করছে যে হাউ মেনি টিজ আর ইমিডিয়েটলি ফলোড বাই এস বাট নট ইমিডিয়েটলি প্রিসিডেড বাই ডাব্লু, সো দেয়ার আর অনলি ওয়ান পেয়ার। তাহলে একটা মাত্র এরকম পেয়ার রয়েছে যার কিন্তু পরে এস কিন্তু আগে ডাব্লু নেই, ঠিক আছে? এরকম হতেই পারতো, চারখানা পেয়ার থাকতে পারতো, 5খানা পেয়ার থাকতে পারতো। সেটা করার জন্য স্টেপ কি, ফার্স্টে যে নাম্বারটাকে লোকেট করা হচ্ছে বা যে ওয়ার্ডটাকে বা যে লেটারকে লোকেট করা হচ্ছে তাকে আগে বেছে নাও কতগুলো আছে, তারপর তার আগে পরেটা গুনো, তাহলে কিন্তু মিস হওয়ার সম্ভাবনাটা কম হয়। কারণ আমরা এখানে একটা টি ভুল করে মিস করে ফেলতেই পারি, এটা কিন্তু আমার দোষ নয়, পরীক্ষার হলের প্রেশার। কিন্তু সেই প্রেশারটাকে যদি কমাতে হয় আমাকে এখানে গুনে নিতে হবে যে কটা টি রয়েছে, তাহলে আমার তার আশেপাশের নাম্বারগুলোকে লোকেট করতে সুবিধা হয়। ফাইন। এবারে বলছে আমাকে in a certain code TIM is coded as RGK and how pain is coded in the same way। তাহলে আমাকে আমরা কি বলেছিলাম যে খাতা পেই, আমরা বলেছিলাম যে খাতা পেয়ে কিন্তু আমাদেরকে ফার্স্ট কাজ করতে হবে যে আমরা এখানে মানে ওই এ থেকে জেড পর্যন্ত লিখে নেবো। তারপরে হচ্ছে এ থেকে জেড পর্যন্ত যে কোডের ভ্যালুগুলো মানে এ মানে 1, জেড মানে 26, ই মানে 5, এগুলোকেও কিন্তু লিখে নেওয়ার চেষ্টা করব। তাহলে যখন চেষ্টা করব সেটা আমরা খাতায় কোথাও করব বা রাফ শিট যে দেওয়া হবে সেখানে করব। তো ফার্স্ট অফ অল এখানে আমাদেরকে দেখতে হবে যেখানে TIM টাকে কিভাবে কোড করা হয়েছে। TIM সেটাকে যদি আমরা এখানে RGK বলে কোড করি তাহলে এবার টি থেকে আর এ আমি আসি।
টি থেকে সামনের দিকে গেলে আর পাওয়া যায় না, পিছন দিকে সরে এলে আর পাওয়া যায়। আর এস টি মানে টি থেকে 2 ঘর পেছন দিকে সরে এলে আমরা কিন্তু আর পেতে পারি। ওকে, এবার দেখো আই থেকে জি ঠিক 2 ঘর পেছন দিকে সরে এসো, জি এইচ আই, তাহলে 2 ঘর পেছন দিকে সরে এলে আমরা আই থেকে জি পেতে পারি। সেম লাইক এম থেকে কে, এম থেকে কেটা হচ্ছে কে এল এম, 2 ঘর সরে এসো, আমরা কিন্তু কে এল এম টাকে পেতে পারি। তার মানে টি আই এম এর প্রত্যেকটা থেকে -2 করে অ্যালফাবেটিক্যালি শিফট করলে আমরা কিন্তু গিভেন আনসারটা পেতে পারি। তাহলে আমাদের বুঝতে হবে যে কোশ্চেনটা আমাকে দেওয়া রয়েছে তার থেকে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল লেটারে অ্যালফাবেটিক্যালি -2 শিফট করলে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা পাওয়া সম্ভব আমাদের পক্ষে। ওকে, এখানে দেখো ফার্স্ট বলছে যে পেন, পি এ আই এন ই, পেন, ঠিক আছে। তো এবারে এখানে কি করছি, এখান থেকে -2 করি, পি থেকে -2 করলে হয় কত এন, এ থেকে -2 করলে হয় কত ওয়াই, আই থেকে -2 করলে হয় কত জি, এন থেকে -2 করলে কত হয় এল, ই থেকে -2 করলে কত হয় সি। তাহলে পি থেকে -2 করলে আমরা এন পাই, এন ও পি। আবার এ থেকে -2 করলে মানে জেড ওয়াই, -2 করলে ওয়াই পাই। সেম লাইক ই থেকে -2 করলেও কিন্তু আমরা সি পাই। তাহলে আমার এখানে আনসার কত হচ্ছে এন ওয়াই জি এল সি। তাহলে পি এ আই এন ই এটাকে যদি আমরা আমাদের মানে যে লজিকে কোশ্চেনটা হয়েছে মানে টি আই এম ইকুয়ালস টু আর জি কে যে লজিকে হয়েছে সেই লজিকটাকে কিন্তু যদি আমরা করতে পারি -2 করে করে অ্যালফাবেটিক্যালি শিফট করছি, তাহলে পি এ আই এন ই এটাকে চেঞ্জ করে কিন্তু আমরা কি পাবো এন ওয়াই জি এল সি, এন ওয়াই জি এল সি মানে এখানে হচ্ছে আমার অপশন ডি। ঠিক আছে, এরপরে আবার আমরা আসছি একটা কোডিং ডিকোডিং বা মিসিং নাম্বার বা অ্যানালজির মধ্যে। তো সেখানে আমাকে দেওয়া রয়েছে 14, 4, 5, 2, 16, আবার দেওয়া রয়েছে 13, মিসিং নাম্বার 17। ফাইন, এবারে আমাদের এখানে প্রথম কাজ কি, প্রথম কাজ যোগ করা। তাহলে 14 প্লাস 16 কে যোগ করলে হয় কত 30, তার সঙ্গে 4, 5, 2 এর দূর দূরান্তে কোনো রকম সম্পর্ক নেই, তার মানে যোগ করে পাচ্ছি না। এবার তারপর করব কি মাল্টিপ্লাই করব। তাহলে মাল্টিপ্লাই করলে 14 আর 16 4 আর 6 গুণ করলে শেষে 4 হতে বাধ্য, কিন্তু শেষে 4 দিয়ে কোনো সংখ্যাই তো দেওয়া নেই, 4, 5, 2, মানে এখানে তার মানে আমি মাল্টিপ্লাই করেও পাচ্ছি না। তাহলে এবার দেখো সাবট্রাকশন করলে তো -2 আসবে, আবার ডিভিশন করলে কোনো রেজাল্ট পাবো না। তার মানে প্লেন বডমাস রুল আমায় কোনো হেল্প করতে পারলো না। সো আমার লাস্ট স্টেপ কি, নেক্সট স্টেপ কি হবে, হাতে দুটোই মাত্র পড়ে আছে, হয় স্কোয়ার করো না হয় কিউব করো। কারণ রেলওয়েতে একটা বড় সমস্যা হচ্ছে, মানে রেলওয়ে খুব পছন্দের প্যাটার্ন যে সমস্ত কোডিং ডিকোডিং কে বা অ্যানালজি পার্ট মানে নিউমেরিক্যাল অ্যানালজি গুলোকে স্কোয়ার কিংবা কিউবের ধাঁচে ফেলতে চেষ্টা করে। তাতে কিন্তু বেশ অনেকটা সময় নষ্ট হয় ক্যান্ডিডেটের, মানে ভাবনা চিন্তা করতে গিয়ে। তো সেই জায়গাটা থেকে খুব সাবধান এবং প্র্যাকটিসটা কিন্তু সেভাবেই করতে হবে। ঠিক আছে, তো এখানে দেখো দেওয়া রয়েছে আমাদের 14, আবার রয়েছে 16, মাঝে আছে কত না 4, 5, 2। এবার আমি দেখে নিই যে 14 স্কোয়ার করলে, কেন বারবার বলেছিলাম যে 1 থেকে 24 পর্যন্ত বা 20 পর্যন্ত অ্যাটলিস্ট স্কোয়ার মুখস্থ রাখো, যে 14 স্কোয়ার করলে কত হয় 196, আবার এদিকে 16 স্কোয়ার করলে কত হয় 256, দুটোকে যোগ করলে কিন্তু আমাদের হাতে 452 আসে। তার মানে 14 স্কোয়ার প্লাস 16 স্কোয়ার করে কিন্তু এই মাঝের 452টাকে আনা হচ্ছে। প্লাস করে প্লাস করছি কিন্তু সেটা স্কোয়ার করার পরে প্লাস করছি, আগে নয়। এটাকে কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। ওকে, নেক্সট তাহলে আমরা এই লজিকটাকে ইউজ করব। 13 স্কোয়ার বলতে আমরা কত পাই, 13 স্কোয়ার বলতে আমরা পাই হচ্ছে 169। আবার এদিকে 17 স্কোয়ার এইটা করলেও কিন্তু আমরা পাই কত 289, যোগ করলে কত হয়, যোগ করলে হবে হচ্ছে 8, 5, 4, 458। তার মানে আমরা এখানে 14 স্কোয়ার প্লাস 16 স্কোয়ার করে পেয়েছিলাম কত 452। তারপরে আমরা পাচ্ছি কত 13 স্কোয়ার প্লাস 17 স্কোয়ার, 13 স্কোয়ার করলে পাই কত 169, 17 স্কোয়ার করলে পাই কত 289। কিন্তু পরীক্ষার হলে এই 13 গুণ 13 169 করতে মানে বসে সময় নষ্ট করা যাবে না। তার জন্য বারবার বলা 1 থেকে 20 পর্যন্ত স্কোয়ার এবং 1 থেকে 10 পর্যন্ত কিউব মুখস্থ রাখো। এটা তোমাদের রিজনিং ম্যাথামেটিক্স সব জায়গাতে হেল্প করবে, যে কোনো পরীক্ষাতে হেল্প করবে। ঠিক আছে, তাহলে এখানে 458 হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসারটা। তো এই জায়গাটা আমার কত হবে 458। সো হিয়ার মানে অপশন বি ইজ দ্য আনসার। ক্লিয়ার?
আচ্ছা, এবারে দেখো একটা সিরিজ দিয়েছে, খুব সহজ সিরিজ, কিন্তু একটু মানে জাস্ট মাইনুটলি দেখলেই সলভ হয়ে যাবে, খাতায় কলমে করতেও হয় না। এবং এরকম অঙ্কে বিলিভ মি যে 30টা অঙ্কের মধ্যে মিনিমাম 5 থেকে 6টা অঙ্ক এরকম থাকে চোখে দেখে আনসার হয়ে যায়, করতে পর্যন্ত হয় না। তো সেই জায়গাগুলো, সেই অঙ্কগুলোকে কিন্তু আমাকে আগে করতে হবে। শক্ত অঙ্ক থাকবে, সহজ অঙ্ক থাকবে, এবার সেগুলো আবার মডারেট অঙ্ক থাকবে। কিন্তু আমার টার্গেটটা কি, যে আমি শক্ত অঙ্ক চেষ্টা করতে গিয়ে সহজ যে আমার 10 থেকে 12টা অঙ্ক, মানে 30টা কোশ্চেনের মধ্যে যদি মনে করি আমরা এই 10টা কোশ্চেন সহজ, 10টা কোশ্চেন শক্ত, 10টা কোশ্চেন মডারেট থাকে, প্রথম 10টা সহজ অঙ্ক আমি ভুল করতে পারবো না, বাকি যা খুশি হয়ে যাক না কেন। কোশ্চেন শক্ত হলে যিনি ফার্স্ট হবেন তার জন্য শক্ত, যিনি ফেল করবেন তার জন্য শক্ত, কিন্তু সহজ কোশ্চেন ছেড়ে এলে কিন্তু কোনো ক্ষমার জায়গা নেই। ঠিক আছে, এখানে আমার কোড দেওয়া হয়েছে এ বি, পরেরটা দেওয়া হয়েছে বি এ, তার মানে এটাকে জাস্ট উল্টে লেখা হলো আর কি, দেখে নি। এবারে দেওয়া হয়েছে এ বি সি, তারপরটা দেওয়া হয়েছে সি বি এ, মানে কি হচ্ছে পেয়ার করা হয়েছে একটা করে করে, যে এ বি দেওয়া হলো, পরেরটা বি এ, মানে জাস্ট উল্টে মানে মানে জাস্ট জাম্বল আপ করে লেখা হলো। আবার এ বি সি দেওয়া হলো, পরেরটা আবার সি বি এ, মানে জাস্ট উল্টে লেখা হলো। তার মানে কি আমাকে পরের পেয়ারটাকে একইভাবে লিখতে হবে। এ বি সি ডি দেওয়া রয়েছে, তাকে পেয়ার আপ করতে গিয়ে শেষ থেকে শুরু করতে হবে, মানে এখানে কথা হচ্ছে ডি সি বি এ। তার মানে এ বি সি ডির পরে আমরা পাবো কত আনসার, ডি সি বি এ, হিয়ার অপশন এ ইজ দ্য আনসার। মানে এটা কিন্তু খাতা কলমে করার দরকার নেই, চোখে দেখে কিন্তু অঙ্কটা আনসার হয়ে যাবে 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে, এমন অঙ্ক পরীক্ষাতে আসে। তাহলে কিছু অঙ্ক আমায় করতে হচ্ছে, কিছু অঙ্ক আমাকে ম্যাথস নলেজ দিয়ে ব্যবহার করতে হচ্ছে, কিছু অঙ্ক আবার কিছু প্রবলেম আবার চোখে দেখে সলভ হয়ে যাচ্ছে। এইটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। ওকে, এবারে আসি একটু বড় অঙ্কে। এই অঙ্কগুলো কিন্তু সোজা, শক্ত বলবো না, সোজাও, কিন্তু এই অঙ্কগুলো টাইম ওয়েস্ট করায় প্রচুর। তো এবার এই অঙ্কগুলোকে কিন্তু সব দেখো পেতে গেলে আমাকে অঙ্ক করতেই হবে, কিন্তু সহজ অঙ্কগুলো করে নিয়ে কিন্তু তারপরে এই অঙ্কগুলো আসবে। কারণ কি এখানে কিন্তু ভাবার সময় দরকার, অ্যাটলিস্ট 1 থেকে 2 মিনিট, 1.5 মিনিট থেকে 3 মিনিট পর্যন্ত ভাবার সময় দরকার, আদারওয়াইজ কিন্তু অঙ্ক বেরোবে না। দেখা যাক কি বলছে। বলছে প্লেস আর টু বি স্টেজড ইন 5 ল্যাঙ্গুয়েজেস, হিন্দি, তামিল, গুজরাটি, তেলেগু, উর্দু, অ্যান্ড ফ্রম মন্ডে টু ফ্রাইডে, ইচ ডে অনলি 1 প্লে। তার মানে কি হচ্ছে, এভরি ডে একটা করে নাটক হবে, বিভিন্ন ভাষার নাটক। বিভিন্ন ভাষার নাটকগুলো কোন দিন বসবে, সোম থেকে শুক্রবার পর্যন্ত হবে। ঠিক আছে, তাহলে আমি আগে দিনের গুলো লিখে নিই, যে ফার্স্ট পাচ্ছি কোনটা, মন্ডে, তারপর পাচ্ছি টিউসডে, তারপরে ওয়েডনেসডে, তারপরে থার্সডে, তারপরে পাচ্ছি ফ্রাইডে। এবার 5টা ডে বলা আছে, মন্ডে টু ফ্রাইডে। এবারে আমাকে একটা একটা করে করে লাইন দেখে সলভ করতে হবে। আমরা আগেও করেছি এই প্রবলেম। হ্যাঁ, এটা কি, যে অন্যান্য পরীক্ষাতে ব্যাংকের মতো বা অন্য বা এলআইসি বলো বা আরবিআই বা ডব্লিউবিসিএস ইত্যাদি পরীক্ষাতে অনেকটা সাইজে বড় আসে রিজনিং গুলো, সেখানে কিন্তু ছোট আসবে, একদমই ছোট, মানে 1 থেকে 2 লাইনে সলভ হয়ে যাবে, কিন্তু একটু ভাবতে হবে। এবার এখানে কি হচ্ছে না, বলছে উর্দু এন্ড তামিল শুড নট বি অন দা ফার্স্ট অর লাস্ট ডে। তার মানে সোমবার এবং শুক্রবারে উর্দু এবং তামিল বসছে না, এটুকু আমার কাছে ক্লিয়ার। তার মানে বলছে তামিল বিফোর তেলেগু, হিন্দি ইমিডিয়েটলি আফটার উর্দু, ওয়ান বিটুইন গুজরাটি এন্ড হিন্দি। ঠিক আছে, তাহলে আমি এখানে দেখো উর্দু আর তামিল কিন্তু বসছে না প্রথমে, মানে উর্দু আর তামিল প্রথমে আর শেষে বসছে না। তাহলে আমি এখানে বলতেই পারি যে লাস্টের দিয়ে যদি আমি তেলেগুকে বসাই, তার আগে তামিল বসাতে পারি। তামিল বিফোর তেলেগু আমার বলা আছে, তামিল বিফোর তেলেগু, তামিলটা হচ্ছে বৃহস্পতিবারে, তেলেগু হচ্ছে শুক্রবারে। আমার এখানে কিন্তু এটাও হয়ে গেল যে তামিল শুড নট সিট অন দা ফার্স্ট অর লাস্ট ডে, তামিল কিন্তু লাস্ট ডেতে বসেনি, মাঝে এক জায়গায় বসলো। ডান। এবারে বলছে হিন্দি ইমিডিয়েটলি আফটার উর্দু, ওয়ান বিটুইন অনলি গুজরাটি এন্ড হিন্দি। তাহলে এবার বলছে উর্দু কিন্তু শুরুতে বসবে না, হিন্দি ইমিডিয়েটলি আফটার উর্দু বলেছে। ঠিক আছে, তাহলে আমি এই জায়গাটাতে এখানটাতে উর্দু পুট করতে পারি, এবং হিন্দি ইমিডিয়েটলি আফটার উর্দু বলেছে, তো এখানে গুজরাটি যদি পুট করি, এবার মেলাই হিন্দি ইমিডিয়েটলি আফটার উর্দু, তাহলে মঙ্গলবারে উর্দু, বুধবারে হিন্দি, ইমিডিয়েটলি আফটার মিললো। ওয়ান বিটুইন গুজরাটি এন্ড হিন্দি, ওয়ান বিটুইন গুজরাটি, মানে গুজরাটি এবং হিন্দি তার মাঝে একজনই আছে, কে আছে না উর্দুকে পাচ্ছি। তাহলে আমার দেখো 5 দিন 5টা ভাষা স্টেপ বাই স্টেপ সলভ হয়ে গেল। কি আছে, প্রথম দিন গুজরাটি, মঙ্গলবারে উর্দু, বুধবারে হিন্দি, বৃহস্পতিবারে তামিল,
ফ্রাইডেতে তেলেগু। আমাকে এটাই জানতে চেয়েছে, ফাইন্ড আউট দ্য কারেক্ট সিকোয়েন্স। আরেকবার রিপিট করি, বলছে 5 দিন 5টা ভাষার নাটক আমাকে প্লে করতে হবে। আমাকে বলছে উর্দু এবং তামিল শুড নট বি অন দ্য ফার্স্ট অর লাস্ট ডে। তাহলে এবার দেখো বলছে দেখো এখানে খেয়াল করো, গুজরাটি বসছে প্রথম দিনে, লাস্টে বসে তেলেগু, তার মানে তামিল বা উর্দু কোনোটাই কিন্তু প্রথম দিকে আসছে না, এটা আমার কারেক্ট। তামিল বিফোর তেলেগু, তাহলে মানে কি এখানে থার্সডেতে তামিল হচ্ছে, ফ্রাইডেতে তেলেগু হচ্ছে, মানে তামিল বিফোর তেলেগু। হ্যাঁ, বিফোর মানে কিন্তু এটা একটা কথা যে ইমিডিয়েটলি বিফোর হতে পারে, আবার সোমবারটাও কিন্তু তেলেগুর বিফোর। এবার এখানে আমি জাস্ট আমার মানে একটুখানি জায়গা রয়েছে, আর বাড়াবার জায়গা নেই, তাই আমি এটাকে জাস্ট তামিল বিফোর তেলেগুকে ইমিডিয়েটলি বলে ধরে নিলাম। এবারে বলছে হিন্দি ইমিডিয়েটলি আফটার উর্দু, উর্দু কিন্তু ফার্স্টে বসেনি, তাহলে উর্দু আমার এখানে বসলো কোথায় না মঙ্গলবারে, তারপর ঠিক পরেরটা বসলো হিন্দি, এবং তারপরে বলছে ওয়ান বিটুইন গুজরাটি এন্ড হিন্দি, তাহলে এখানে গুজরাটি এবং হিন্দির মধ্যে একটা রয়েছে, তাহলে গুজরাটি এবং হিন্দির মাঝে বসলো কি উর্দু। আমার কারেক্ট সিকোয়েন্স কি জানতে চেয়েছে, ফার্স্ট গুজরাটি, দেন উর্দু, দেন হিন্দি, তারপরে তামিল, এবং একদম লাস্টে হচ্ছে তেলেগু। এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত সিকোয়েন্স যা আমার কাছে জানতে চাওয়া হয়েছিল। ঠিক এই টাইপের অঙ্কগুলো কিন্তু পরীক্ষাতে আসে, এবং একটু ভাবলেই কিন্তু অঙ্কটা হয়ে যায়, আহামরি কিন্তু শক্ত কিচ্ছু নেই। মানে এটা বিলিভ করে নিতে হবে যে 30টা কোশ্চেনের মধ্যে 2-1টা কোশ্চেন থাকবে, আমরা দেখিয়ে দেবো যে কোন কোশ্চেন গুলো, সেগুলো বাদে কিন্তু বাকি কোশ্চেন সবকটাই অ্যাচিভেবল। এবার সেই অ্যাচিভেবল কোশ্চেন গুলোকে কত বেশি করে কত শর্ট টাইমে অ্যাকুরেটলি করা যায়, তার জন্য কিন্তু আজকের ক্লাসটা যে অঙ্ক চেনার ক্লাস। ওকে, এবারে আসছে পরের প্রবলেমটা। পরের প্রবলেমটা কিন্তু একটু ভেবেচিন্তে করতে হবে, কারণ আমরা ভাববো আমরা উত্তর করবো একরকম, আর পরীক্ষা নিয়ামক সংস্থা কিন্তু উত্তর ভাবে অন্যরকম, হতেই পারে। তো এবার কি ভাবছি না, বলছে স্বাতি ইজ ওয়ান অফ দি পসিবল ক্যান্ডিডেটস টু বি সিলেক্টেড ফর দ্য পোস্ট অফ প্রজেক্ট ম্যানেজার অফ সফটওয়্যার কোম্পানি এক্স। তার মানে এটা একটা স্টেটমেন্ট আমাকে দেওয়া রয়েছে, স্বাতি ইজ ওয়ান অফ দি পসিবল ক্যান্ডিডেটস টু বি সিলেক্টেড ফর দ্য পোস্ট অফ প্রজেক্ট ম্যানেজার অফ সফটওয়্যার কোম্পানি এক্স। ঠিক আছে, এবারে কনক্লুশনে কি বলছে যে স্বাতি উইল বি সিলেক্টেড অ্যাজ প্রজেক্ট ম্যানেজার অফ সফটওয়্যার কোম্পানি এক্স। এটা ট্রু না ফলস আগে বিচার করি। দেখো বলছে যে স্টেটমেন্ট অনুযায়ী যে কজন প্রবাবল ক্যান্ডিডেটকে নেওয়া যেতে পারে তাদের মধ্যে স্বাতি একজন। ফাইন, তার মানে কনক্লুশন 1 কি বলছে, স্বাতি প্রজেক্ট ম্যানেজার হিসেবে সিলেক্ট হবে, হতেই পারে। কারণ কি যদি আজকে মনে করা হয় যে 5 জন ক্যান্ডিডেট প্রজেক্ট ম্যানেজার হিসেবে নিয়োগ করা যেতে পারে, মানে কম্পিট করতে পারেন, দে আর এলিজিবল এনাফ, তো তাদের মধ্যে স্বাতি যদি একজন হন এবং তিনি কিন্তু প্রজেক্ট ম্যানেজার হিসেবে সিলেক্ট হতেই পারেন, তো এখানে কনক্লুশন 1 মাস্ট বি ট্রু। ডান। আবার বলছে স্বাতি উইল নট বি সিলেক্টেড অ্যাজ দ্য প্রজেক্ট ম্যানেজার অফ সফটওয়্যার কোম্পানি এক্স। তাহলে এখানে দেখো এখানে কি হচ্ছে, মানে ওয়ান অফ দি, যেহেতু বলা আছে ওয়ান অফ দি পসিবল ক্যান্ডিডেট, যদি বলা হতো দা মোস্ট পসিবল ক্যান্ডিডেট, তাহলে কিন্তু আমরা কনক্লুশন 2 দিকে আসতামই না। কথাটা ভালো করে খেয়াল করবে, কি টার্ম ব্যবহার করা আছে, ওয়ান অফ দি পসিবল, মানে আজকে যদি আমরা ইন্টারভিউ কল করি 1:3 অনুপাতে ইন্টারভিউ কল করা হয়, তো 3 জন পসিবলকে ডাকা হয় একটা পোস্টের জন্য। হতেই পারে 3 জনের যে কেউ একজন আমার এখানে পোস্টে চাকরি পেতে পারে, আজ বর্তমানে যে ইন্টারভিউ নিয়ম, মানে পশ্চিমবঙ্গের কথাই বলছি। তো সেখানে এবার কি হচ্ছে, 3 জনের প্রত্যেকেই দাবিদার, সেই দাবিদার অনুযায়ী অপশন 1 ইজ কারেক্ট। আবার 3 জনের মধ্যে কিন্তু 2 জন ফেল করবেন, একজন চাকরিটা পাবেন। তার মানে কি হচ্ছে, দাবিদার হওয়া সত্ত্বেও তারা চাকরিটা পেলেন না, সেই গ্রাউন্ডটাও কিন্তু ট্রু। সেই কারণেই বলা হয়েছে ওয়ান অফ দি পসিবল ক্যান্ডিডেটস, দ্য মোস্ট পসিবল ক্যান্ডিডেট কিন্তু বলা হয়নি। সেই কারণে স্বাতি উইল নট বি সিলেক্টেড অ্যাজ দ্য প্রজেক্ট ম্যানেজার অফ সফটওয়্যার কোম্পানি এক্স, এটাও কিন্তু ট্রু। কিন্তু এবার আমাকে দেখতে হবে যে অপশন কি আছে। আমরা কিন্তু একটা কথা বলেছিলাম যে কি দেখবো, যে দেখো আমরা যখন ওই সিলক্সের অঙ্ক করি বা ভেন ডায়াগ্রামের অঙ্ক করি, আমরা কিন্তু দেখে নিই যে আইদার অর অপশনটা রয়েছে কিনা, এবং আইদার অর অপশনটা কিভাবে হয়, যে সাবজেক্ট প্রেডিকেট সেম, দেখো সাবজেক্টে স্বাতি আছে, প্রেডিকেটে সফটওয়্যার কোম্পানি এক্স আছে, সাবজেক্টে স্বাতি আছে, প্রেডিকেটে সফটওয়্যার কোম্পানি এক্স আছে, কিন্তু ওয়ান শুড বি কারেক্ট এন্ড ওয়ান শুড নট। কিন্তু এখানে দেখো বোথ অফ দেম আর কারেক্ট, তাই আইদার অর অপশনটা আমরা এখানে চুজ করতে পারছি না। সেই কারণে কিন্তু এখানে কনক্লুশন 1 এবং কনক্লুশন 2 বোথ আর কারেক্ট। এবং এই অঙ্কগুলো এই জন্যই সাবধান যে আমরা ভাববো একটা আনসার, পরীক্ষা নিয়ামক সংস্থা কিন্তু হয়তো তারা অন্য আনসার ভেবে রেখেছেন, কিন্তু তাই তাদের উত্তরটাই শেষমেশ ঠিক হতে হবে, যে কোনো কারণেই হোক না কেন।
তো সেই কারণে কিন্তু এই অঙ্কগুলো ভেবে চিন্তে করা দরকার। 30টা অঙ্কের মধ্যে 4টে অঙ্ক এরকম থাকবে, আমরা যে 4টে অঙ্কের কথা আমরা বলছিলাম যে আমরা 30টা অঙ্ক করতে গিয়ে খুব বেশি হলে 3 থেকে 4টে ভুল করতে পারি। ছাড়তে কোনো দোষ নেই, ভুল করতে পারো না। তো এই কোশ্চেন গুলো কিন্তু সবচেয়ে বেশি অঙ্ক ভুল করায়। তুমি হয়তো 5 মিনিট সময় নিয়ে পড়লে তোমার পারসেপশন অনুযায়ী উত্তরটা ভুল হলো, হতেই পারে, কিন্তু মানে পরীক্ষা মানে আনসার কি অনুযায়ী ভুল হলো, তাহলে কিন্তু আমরা এখানে নাম্বারটা কাটা যাচ্ছে। তো এই কোশ্চেন গুলো হতে কিন্তু খুব সাবধান। মানে এরকম কিন্তু বেশ কিছু কোশ্চেন, মিনিমাম 4 থেকে 5টা কোশ্চেন আমাদের পুরো পেপারে থাকে। খুব সাবধানে অ্যাটেম্প করে, যদি মনে হয় যে আমরা আজকে একটা কোশ্চেন পাচ্ছি বাকি পাচ্ছি না, ওয়েল অ্যান্ড গুড এনাফ, কিচ্ছু সমস্যা নেই তাতে। কিন্তু ভুল করা যাবে না অন্তত এই অঙ্কগুলোতে। এই অঙ্কগুলো ছেড়ে দাও, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু ভুল করলে কিন্তু পরে মূল্য চোকাতে হতে পারে। ওকে, এবারে আসছে আমাদের প্লেন ভেন ডায়াগ্রামে। বলছে অল আইরিস আর কর্নিয়া, দেখে নি, বলছে এখানে অল আইরিস আর কর্নিয়া, ভালো কথা। তারপরে বলছে সাম কর্নিয়া আর লেন্স, সাম কর্নিয়া আর লেন্স। তারপরে বলছে অল লেন্স আর রেটিনা, অল লেন্স আর রেটিনা। ওকে, তাহলে বললো কি অল আইরিস আর কর্নিয়া হয়ে গেল। তারপরে বলছে সাম কর্নিয়া আর লেন্স, সাম কর্নিয়া আর লেন্স হয়ে গেল। লাস্টে বলছে অল লেন্স আর রেটিনা, হয়ে গেল, ডান। এবারে আমাকে কনক্লুশন ড্র করতে বলছে সাম রেটিনা আর কর্নিয়া। দেখো রেটিনা এবং কর্নিয়ার মধ্যে এই জায়গাটা একটা কাট হয়েছে, কমন এরিয়া রয়েছে, তাই সাম রেটিনা আর কর্নিয়া ইজ ট্রু। এবারে বলছে সাম রেটিনা আর আইরিস, তাহলে রেটিনা এবং আইরিসের মধ্যে কিন্তু ছবি থেকে কোন রকম সম্পর্ক নেই, মানে জোর করে কিন্তু আঁকতে পারছি না, সাম রেটিনা আর আইরিস ইজ নট ট্রু। আবার বলছে সাম লেন্স আর আইরিস, দেখো লেন্স আর লেন্সের সঙ্গে কর্নিয়ার সম্পর্ক আছে, লেন্সের সঙ্গে কিন্তু অ্যাজ পার দ্য গিভেন স্টেটমেন্ট কোন রকম সম্পর্ক দেখতে পাচ্ছি না। তো সেই কারণে কিন্তু এখানে কনক্লুশন 3টাও কিন্তু আমার রং হলো। তার মানে এখানে অ্যাজ পার দ্য গিভেন স্টেটমেন্ট আমার এখানে একটি মাত্র কনক্লুশন ইজ কারেক্ট, দ্যাট ইজ সাম রেটিনা আর কর্নিয়া। প্রসঙ্গত উল্লেখ্য এখানে বলে রাখার যে রেলওয়েতে কিন্তু পসিবিলিটির প্রবলেম কম আসে, ব্যাংকের মতো নয়। কারণ এখানে রেলওয়ে কিন্তু খেলে হচ্ছে জিকে আর অঙ্ক নিয়ে, অঙ্কটা একটু ট্রিকি লেভেলের অঙ্ক হয়, জিকেটাও কিন্তু ভাস্ট এরিয়া কভার আপ করা হয়। তো সেই কারণে কিন্তু এই রিজনিং পার্টে কিন্তু একটু সহজ প্রশ্ন আশা করতেই পারি। অন্তত পক্ষে আউট অফ 30 20খানা কোশ্চেন কিন্তু আমরা অ্যাটেম্প্ট করতে পারবো আরামসে কিছু না জেনে। তো এই জায়গাটা কিন্তু মাথায় রাখবে, ভয় পাওয়ার কিন্তু কিচ্ছু নেই। কারণ পসিবিলিটির অঙ্ক এখানে অন্তত বিগত এবছর থেকে মানে রেলওয়ের পরীক্ষা অনলাইন হয়েছে, তো সেখানে কিন্তু দেখা যায়নি খুব একটা বেশি, এক দুটো হয়তো এসেছিল কোনো একটা স্টেজে, সে কোশ্চেনের তাকে আমি টাফ কোশ্চেনই বলবো, সে নিয়ে আসবো পরে কথায়। তো এখানে বলছে অল আইরিস আর কর্নিয়া, সাম কর্নিয়া লেন্স, অল লেন্স আর রেটিনা, সেখান থেকে কিন্তু আমরা অনলি ওয়ান কনক্লুশন ইজ ট্রু পাচ্ছি, এটা হচ্ছে সাম রেটিনা আর কর্নিয়া, এটা কিন্তু আমরা ট্রু পেলাম। ওকে, পরের অঙ্কটা কি বলছে? পরের অঙ্কটা বলছে যে সাম শার্টস আর শক্স, সাম শার্টস আর শক্স। তারপরে বলছে নো শক ইজ রেড, নো শক ইজ রেড, ঠিক আছে। সাম শার্টস আর শক্স হয়ে গেল, নো শক ইজ রেড হয়ে গেল। এবারে কনক্লুশন কি ড্র করতে বলছে, সাম শক্স আর শার্ট। দেখো সাম এ ইজ বি হলে সাম বি ইজ এ আমরা বলতেই পারি উল্টো দিকে, এ ইকুয়ালস টু বি মানে তো বি ইকুয়ালস টু এ। তাহলে এখানে সাম শার্টস আর শক্স আমাকে দেওয়া রয়েছে স্টেটমেন্ট, আমাকে কনক্লুশন ড্র করতে বলছে সাম শক্স আর শার্ট, মানে জাস্ট উল্টে দিয়েছে। তাহলে আমার এখানে স্টেটমেন্ট 1 মানে স্টেটমেন্ট অনুযায়ী কনক্লুশন 1 ইজ ট্রু। এবারে বলছে নো শার্ট ইজ রেড, এবার নো শার্ট ইজ রেড, এবার ব্যাপারটা কি হচ্ছে স্টেটমেন্ট অনুযায়ী কিন্তু আমার এখানে দেখো শার্ট এবং রেড এর মধ্যে কোন রকম মানে পিওর সম্পর্ক তৈরি করা নেই। যদি আজকে বলতো যে এখানে সাম শার্ট ইজ নট রেড, কথাটা ভালো করে বোঝো, নো মানে কিন্তু একদম স্ট্যাম্প মেরে দেওয়া যে আমার সঙ্গে ওর মানে এর সঙ্গে বি এর 100% মুখ দেখা দেখি বন্ধ, এটা স্টেটমেন্টে বলে দেওয়া থাকতে হবে বা ছবি থেকে প্রুফ হয়ে থাকতে হবে। কিন্তু যদি আজকে এখানে আমাকে বলতো যে সাম শার্ট ইজ নট রেড, দেখো শার্ট এবং শকের মধ্যে এইটুকু এরিয়া কিন্তু রেডের সঙ্গে কমন হতেই পারে, কারণ দে আর কমন পার্ট। তো এই পার্টের সঙ্গে রেডের কোনো সম্পর্ক নেই, দ্যাট মিনস সাম শার্ট ইজ নট রেড হতে পারতো, কিন্তু নো শার্ট ইজ রেড হওয়া সম্ভব নয়, কারণ স্টেটমেন্টে গিভেন নেই, ছবি থেকে পাচ্ছি না। বাট যদি আজ এখানে থাকতো
নো সার্টিশ রেট ইজ আ পসিবিলিটি, তখন কিন্তু আমরা এখানে বলতে পারতাম দ্যাট ক্যান হ্যাপেন। কিন্তু যেহেতু পসিবিলিটি বলা নেই, তাই এক্ষেত্রে কিন্তু আমরা এটাকে নট পসিবল বা এটাকে ভুল বলবো। ঠিক আছে? কারণ দেখো শার্টের সঙ্গে রেডের কোনো রকম সম্পর্ক স্টেটমেন্টে গিভেন নেই। ছবিতে বুঝতে পারছি একটুখানি জায়গার সঙ্গে সম্পর্ক খারাপ আছে। তার সঙ্গে এটা বলতে পারি না যে সবটুকু সম্পর্ক খারাপ রয়েছে বা আছে বা নেই। তো সেই কারণে কিন্তু এখানে কনক্লুশন 1 is 2 এবং কনক্লুশন 2 is wrong। এটা কিন্তু আমার এখান থেকে পাওয়া গেল। মানে একদম প্লেন ভেন ডায়াগ্রামের যে বেসিক প্রবলেম গুলো, যে অল এ ইজ বি, সাম বি ইজ এ, নো বি সি, এই জাতীয় প্রবলেম গুলো দিয়ে কিন্তু এখানে অঙ্ক কোশ্চেন হয়। এবং এই জাতীয় কোশ্চেন আমরা আউট অফ 30 তো 3টে তো পেতেই পারি। তো এরকম যেহেতু এরকম ইজি প্রবলেম গুলো পাচ্ছি, এবং একটা করে জোন করে নেবে যে আমরা এই জোনটা থেকে এতগুলো প্রবলেম এলে এইটাকে পুরো সলভ করব। হতেই পারে তোমার আজ কোনো একটা প্রবলেম, কোনো একটা চ্যাপ্টার করে যেতে পারলে না, তো সেই জায়গাটাকে মানে মানে তোমার উইক পয়েন্ট কে কাজ না করে স্ট্রং পয়েন্টটাকে আরো স্ট্রং করো, যেখানে গিয়ে তোমার উইক পয়েন্ট ঢাকা পড়ে যায়। তো এরকম প্রবলেম ধরো যে স্টেটমেন্ট অ্যাসাম্পশন, স্টেটমেন্ট কনক্লুশন, ওগুলো হতেই পারে সমস্যা। এবার সেই 3টে-4টে প্রবলেমকে তুমি এগুলো দিয়ে সলভ করো, এটা কিন্তু একটা ভালো পদ্ধতি হতে পারে। ওকে, তো এখানে কোশ্চেন 10 আমার হয়ে গেল। এবারে আমরা যাচ্ছি পরের অঙ্কে। এবারে বলছে এটা একটুখানি বড় অঙ্ক, মানে আমাদের নর্মাল যেমন অঙ্ক পরীক্ষায় আসে, এবং এই অঙ্কগুলোকে করতে হবে। বলছে এ এম পি ডি কিউ আর ডাব্লিউ বি, মানে 8টা লোক। তো 8টা লোক বলছে সিটিং অ্যারাউন্ড দ্য সার্কেল ফেসিং অ্যাট দ্য সেন্টার। তাহলে আগে আমরা এখানে ড্রয়িং করে নিই, তারপরে আমরা অন্য কথা বলবো। তাহলে এভরিবডি ইজ ফেসিং সেন্টার, এই কথাটা কিন্তু আমাকে এখানে বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, আচ্ছা। তো বলছে এ এম পি ডি কিউ আর ডাব্লিউ এন্ড বি আর সিটিং অ্যারাউন্ড দ্য সার্কেল এন্ড ফেসিং অ্যাট দি সেন্টার। ঠিক আছে, ডি ইজ fourth to the left of A, who is D is fourth to the left of A, who is third to the right of M. ঠিক আছে, D is fourth to the left of M, who is third to the right of M. তাহলে আমরা এখানে কি করছি, একটা লাইন যখন ফুল কন্টিনিউ হচ্ছে সেখানে কিন্তু কি করব, সেই জায়গাটা আমরা দেখবো হচ্ছে যে শেষটা কে আছে, থার্ড টু দ্য রাইট অফ এম। তাহলে এম কে যদি আমি এখানে পুট করি, তাহলে বলছে হু মানে হচ্ছে এ ইজ থার্ড টু দ্য রাইট অফ এম, 1 2 3, এ শুড সিট হিয়ার, ডান। এবারে বলছে ডি ইজ ফোর্থ টু দ্য লেফট অফ এ, তাহলে এ থেকে ফোর্থ টু দ্য লেফট মানে 1 2 3 4, ডি শুড সিট হিয়ার। তাহলে আমার এখানে প্রথম লাইনটা হয়ে গেল, ডি ইজ ফোর্থ টু দ্য লেফট অফ এ, হু ইজ থার্ড টু দ্য রাইট অফ এম, ডান। নেক্সট বলছে কি না, পি ইজ থার্ড টু দ্য লেফট অফ কিউ, কিন্তু কিউ কোথায় বসবে আমি জানি না। লেটস কমপ্লিট দ্য লাইন। কি বলছে, হু ইজ থার্ড টু দ্য লেফট অফ এম, তার মানে কি কিউ ইজ থার্ড টু দ্য লেফট অফ এম। তাহলে এখান থেকে 1 2 3, কিউ শুড সিট হিয়ার। এবারে বলছে পি ইজ থার্ড টু দ্য লেফট অফ কিউ, তাহলে পি ইজ থার্ড টু দ্য লেফট অফ কিউ, 1 2 3, পি শুড সিট হিয়ার। এই লাইনটা আমার হয়ে গেল। এবারে বলছে আর ইজ থার্ড টু দ্য রাইট অফ ডব্লিউ অ্যান্ড ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ বি। এখানে খেয়াল করো যে আগে দুটোয় কিন্তু একটা করে হু ওয়ার্ডটা ব্যবহার করা ছিল, কিন্তু এখানে কিন্তু হু শব্দটা ব্যবহার করা নেই, এটাই ট্রিক। যদি একটু ভুল করে ফেলো পড়তে, তাহলে কিন্তু উত্তরটা মিলবে না কোনোদিনই। ঠিক আছে, তাহলে বলছে আর ইজ থার্ড টু দ্য রাইট অফ ডব্লিউ অ্যান্ড সেকেন্ড টু দ্য লেফট অফ বি। তাহলে যদি আমার এখানে হয়, তাহলে আমি যদি বি কে এখানে পুট করি, তার থেকে সেকেন্ড টু দ্য লেফট করলে আর এখানে হয়, এবং এবং যদি ডাব্লিউ কে এখানে পুট করি, তাহলে দেখো বলছে কি আর ইজ থার্ড টু দ্য রাইট অফ ডাব্লিউ, ডাব্লিউ কে এখানে পুট করলে 1 2 3, আর ইজ থার্ড টু দ্য রাইট, এপারটা হয়ে গেল। এবং ইজ, এই ইজ বলতে ইজ শব্দটা কিন্তু আর কে ডিনোট করছে, ডাব্লিউ কে নয়। যদি হু থাকতো তাহলে কিন্তু হুটা ডাব্লিউ কে ডিনোট করতে পারতো। ওকে, এবারে বলছে দেখো আর ইজ থার্ড টু দ্য রাইট অফ ডাব্লিউ অ্যান্ড ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ বি। তাহলে বি কে এখানে পুট করলে 1 and 2, সেকেন্ড টু দ্য লেফট অফ বি ইজ অল ডান। তাহলে আমার পুরো ছবিটা কমপ্লিট।
আমি একবার মিলিয়ে দিই তোমার ছবিটাকে। বলছে যে 8টা লোক ফেসিং দ্য সেন্টার, ও ডান। এবারে বলছে ডি ইজ ফোর্থ টু দ্য লেফট অফ এ, হু ইজ থার্ড টু দ্য রাইট অফ এম। এবারে বলছে পি ইজ থার্ড টু দ্য লেফট অফ কিউ, হু ইজ থার্ড টু দ্য লেফট অফ এম। তাহলে আমি বলছি কি ডি ইজ ফোর্থ টু দ্য লেফট অফ এ, এ এখানে আছে তার থেকে ফোর্থ, 1 2 3 4, ডি হচ্ছে ফোর্থ টু দ্য লেফট, ডান। এবারে বলছে হু ইজ থার্ড টু দ্য রাইট অফ এম, তাহলে এ হচ্ছে এম এর থেকে থার্ড টু দ্য রাইট, এম কে এখানে পুট করলে 1 2 3 আমার ডান হয়ে গেল। এবারে বলছে পি ইজ থার্ড টু দ্য লেফট অফ কিউ, এবার দেখো কিউ এখানে যদি পুট হয় থার্ড টু দ্য লেফট, 1 2 3 হয়ে গেল। এবারে বলছে হু ইজ থার্ড টু দ্য লেফট অফ এম অলসো, তার মানে কিউটা হচ্ছে এম এর থেকে থার্ড টু দ্য লেফট, 1 2 3 থার্ড টু দ্য লেফট, ডান। এবারে বলছে আর ইজ থার্ড টু দ্য রাইট অফ ডাব্লু, তাহলে আর ইজ থার্ড টু দ্য রাইট অফ ডাব্লু, আর কে এখানে ডাব্লু কে এখানে পুট করলে 1 2 3, এন্ড ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ বি, একটাই জায়গা খালি পড়ে আছে বি, বি কে এখান থেকে 1 and 2 করলে সেকেন্ড টু দ্য লেফট, আমার পুরোটা প্রবলেম সলভ। এবার জানতে চাইছে ইন হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স ইজ দ্য সেকেন্ড পারসন সিটিং টু দ্য ইমিডিয়েট রাইট অফ দ্য ফার্স্ট পারসন, ওকে। তাহলে বলছে এ বি, তার মানে বি কে এর ইমিডিয়েট রাইটে বসতে হবে, তাহলে বি এখানে আছে এ এখানে আছে, সম্ভব নয়, অপশন এ ইজ রং। এবার আছে কিউ বি, তাহলে কিউ কে বি এর ইমিডিয়েট রাইটে বসতে হবে, মানে সরি মানে বি কে কিউ এর ইমিডিয়েট রাইটে বসতে হবে। দেখো বি ফেসিং সেন্টার করলে এই দিকটা আমার ইমিডিয়েট রাইট হয়, এই দিকটা আমার ইমিডিয়েট লেফট হয়, তো কিউ তাহলে এখানে কি আছে কিউ বি, তো কি বলছে সেকেন্ড পারসন সিটিং টু দ্য ইমিডিয়েট রাইট অফ দ্য ফার্স্ট পারসন, তার মানে বি কিউ এর জাস্ট ইমিডিয়েট রাইটেই আছে, সো হিয়ার অপশন বি ইজ কারেক্ট। পরেগুলো আবার চেক করে দিই, যদিও মানে হওয়ার কথা নয়। আর এম, তো দেখো আর এখানে এম এখানে পসিবল নয়, এম আর ডি, এম আর ডিও কিন্তু পাশাপাশি রয়েছে। আবার দেখো বলছে যে ইমিডিয়েট রাইট অফ দ্য ফার্স্ট পারসন, এখানে খেয়াল করো এম আর ডি, মানে ডিটা এম এর রাইটে হতে হতো, তাহলে এটা কিন্তু এই দিকটা লেফট এই দিকটা রাইট হচ্ছে, তার মানে কিন্তু এটাও সম্ভব নয়। যদি ডিএম থাকতো তাহলে কিন্তু হতে পারতো, ঠিক আছে। তার মানে এখানে হচ্ছে অপশন বি, মানে অনলি অপশন বি ইজ দ্য আনসার। ক্লিয়ার? এবারে আসছে পরের অঙ্কটা, বলছে 4 boys A B C D and 4 girls P Q R S are playing merry go round। মেরি গো রাউন্ড মানে হচ্ছে হাত ধরে গোল করে ঘোরা, তাকে বলা হয় মেরি গো রাউন্ড, মানে নাগরদোলার মতো করে ঘোরা। তো এবারে হচ্ছে ইন সাচ আ ওয়ে দ্যাট দে ফেস দ্য সেন্টার এন্ড ফর্ম আ সার্কেল। চারটে ছেলে বলেছে, সরি চারটে ছেলে বলেছে এবং চারটে মেয়ে বলেছে, চারটে ছেলে চারটে মেয়ে কত হয় 8 জন। তাহলে আমরা আগে একটা ছবিকে ড্র করি, এবং প্রত্যেকে বলে দিয়েছে যে ফেসিং দা সেন্টার, তাহলে ফেসিং সেন্টারটা আগে আমরা এখানে ডিনোট করে নিই, ডান। এবারে বলছে নো টু গার্লস অর নো টু বয়েজ আর নেক্সট টু ইচ আদার, মানে দুটো ছেলে বা মানে এ বি কিংবা পি কিউ এরকম পাশাপাশি বসবে না, দুটো ছেলে বা দুটো মেয়ে পাশাপাশি বসবে না, একটা ছেলে একটা মেয়ে বসতেই পারে, ঠিক আছে। এবারে বলছে এ ইজ টু দ্য ইমিডিয়েট লেফট অফ আর, হু ইজ অপোজিট টু কিউ, তাহলে আর কে এখানে পুট করলাম, এ হচ্ছে তার ইমিডিয়েট লেফট, হু মানে এখানে হুটা আর কে ডিনোট করছে, হু ইজ অপোজিট টু কিউ, মানে প্রথম লাইনটা হয়ে গেল, এ ইজ ইমিডিয়েট লেফট অফ আর, হু ইজ অপোজিট টু কিউ, হয়ে গেল, ডান। এবারে আমাকে বলছে দেখো পি এন্ড কিউ হ্যাভ অনলি সি বিটুইন দেম, এবার পি আর কিউ এর মাঝে অনলি সি বিটুইন দেম, এবার কোন দিকে পুট করব, অনেক দিকেই তো হতে পারে, এই জায়গাটা কিন্তু আমি এখানে স্কিপ করলাম। এবারে বলছে পি ইজ অপোজিট টু এস, হু ইজ ইমিডিয়েট রাইট অফ বি, তাহলে পি ইজ অপোজিট টু এস, হু ইজ ইমিডিয়েট রাইট অফ বি, তাহলে এইখানটাতে আমি বলতেই পারি যে পিটাকে যদি এখানে পুট করি এবং এই জায়গাটা যদি আমি এস কে এখানে পুট করি, তাহলে এবার যদি বলে যে পি ইজ পি ইজ অপোজিট টু এস, হু ইজ ইমিডিয়েট রাইট, তাহলে এখানটায় পি পুট করলাম, এখানটায় এস পুট করলাম, এখানটায় বি পুট করলাম, তাহলে এখানে বি এর রাইটে ইমিডিয়েট রাইটে কিন্তু আমার এস বসলো। পি ইজ অপোজিট টু এস, হু ইজ ইমিডিয়েট রাইট অফ বি, ইফ বি ইজ দ্য অনলি পার্সন বিটুইন আর এন্ড এস, দেখো
আর এবং এস এর মাঝে বি কিন্তু অনলি পার্সন, এই জায়গাটা কিন্তু আমার হয়ে গেল। আমি একটা লাইনকে ছেড়ে বাদ দিয়ে গেছিলাম যে পি আর কিউ এর মাঝে কিন্তু অনলি সি বসবে। এখানটা আমরা পি পেয়েছি, এখানটা কিন্তু আমরা এখানে সি পুট করতে পারি। এখানে আর একটাই জায়গা পড়েছে, ডি কে আমরা এখানে পুট করলাম। তাহলে এবারে বলছে যে হু ইজ দ্য অপোজিট অফ বি, তাহলে বি এর ঠিক উল্টো দিকে কে বসবে? বি এর ঠিক উল্টো দিকে সি বসবে। ক্লিয়ার হলো? এটা আমরা আরেকবার বুঝি, এটা আমরা ক্লিয়ার করছি, এটা আমরা আরেকবার বোঝার চেষ্টা করি। বলছে 4 boys ABCD and 4 girls PQRS are playing merry-go-round in such a way that they face the center and form a circle. মানে চারটে ছেলে চারটে মেয়ে আছে, চারটে ছেলে চারটে মেয়ে মানে হচ্ছে 8 জন। তো 8 জনে যখন আমরা সার্কেল ফেস করে মানে সেন্টার ফেস করছি, তখন অনেকটা এরকম দেখতে হয়। মেরি গো রাউন্ড মানে আমরা বলেছি যে হাত ধরে গোল করে ঘোরার খেলাটা কে বলা হয়? মেরি গো রাউন্ড। তো ফার্স্টে বলছে এ ইজ ইমিডিয়েট লেফট অফ আর, আর কে যদি আমি সেন্টার পয়েন্টে পুট করি, এ কে এখানে পুট করতেই পারি। হু ইজ অপোজিট টু কিউ, এখানে হু বলতে কিন্তু আর কে বোঝানো হয়েছে, আর কিন্তু বলছে কিউ এর অপোজিটে রইল। ফাইন। এবারে বলছে পি অ্যান্ড কিউ হ্যাভ অনলি সি বিটুইন দেম। আচ্ছা, এবারে কিউ এর মাঝে দেখো, কিউ আর পি এর মাঝে আমি পি কে এখানেও পুট করতে পারি, পি কে এখানেও পুট করতে পারি। তার মানে এখানে সি হতে পারে, এখানেও সি হতে পারে। ডান। আমার এই লাইনটা এখানে হয়ে গেল। এবার কোথায় হবে সেটা পরে দেখছি। এবারে বলছে পি ইজ অপোজিট টু এস, তাহলে একদিকে আমাকে তো এস পুট করতেই হবে। তাহলে আমি যদি এখানটায় এস কে পুট করি, আবার এখানটাতেও এস কে পুট করি, তাহলে আমার এই পার্টটা হলো হু ইজ ইমিডিয়েট রাইট অফ বি, মানে এস ইজ ইমিডিয়েট রাইট অফ বি। তার মানে যদি আমি এইখানটাতে বি বসাই, তাহলে কিন্তু এসটা এখানে বসতে পারে। কিন্তু যদি আমি এখানটাতে বি বসাই, তাহলে কিন্তু নির্বিঘ্নে এসটা এখানে পুট হতে পারে। আবার বলছে বি ইজ দ্য অনলি পার্সন বিটুইন আর এন্ড এস, তাহলে আর এখানে আছে, এস কে অবশ্যই এখানেই বসতে হবে। তার মানে পিটাকে আমার এখানে বসানো যাবে না। আবার পি কে যখন এখানে বসানো যাবে না, এই সরি, তার মানে আমার পিটাকে আমার এখানেই পুট করতে হবে। তার মানে এখানটায় কি হচ্ছে দেখো, বলছে হু ইজ অপোজিট টু বি, ঠিক আছে। তার মানে এখানে একটা অপশন ছিল আমার যে কিউ পি এন্ড কিউ হ্যাভ অনলি সি বিটুইন দেম, তাহলে পি আর কিউ এর মাঝে অনলি সি রয়েছে, একটাই জায়গা খালি আছে ডি। এবার জানতে চাইছে হু ইজ অপোজিট টু বি, বি এর ঠিক উল্টো দিকে কি আছে? বি এর ঠিক উল্টো দিকে সি রয়েছে। মানে আমার ছবিটা যেমন দিল, স্টেপ বাই স্টেপ সলভ করলাম, যেমন আমরা ব্যাংকের প্রবলেমে করি বা অন্য প্রবলেমে করি, সেখান থেকে জানতে দিয়েছে আমাকে যে বি এর ঠিক উল্টো দিকে কে বসছে না, বি এর ঠিক উল্টো দিকে আমার এখানে সি বসছে। সো হেন্স অপশন সি ইজ দ্য আনসার। ক্লিয়ার? এবারে আসছে একদম পিওর অ্যানালজি পার্ট, এবং এই পার্টটা কিন্তু ব্যাংকের মতো এতটা শক্ত হয় না, বা বা আমাদের ডাব্লিউবিসিএস এর মতো কিন্তু এতটা শক্ত এতটা কিন্তু শক্ত হয় না। এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে। এখানে বলছে দেখো টিথ ইকুয়াল চিউ, চিউ মানে কিন্তু চিবিয়ে খাওয়া বা চেবানো। দাঁত দিয়ে আমরা চিবিয়ে খেতে সাহায্য করে দাঁত আমাদের। তাহলে এখানে সেরকম হবে যে প্রথমটা কোনো একটা অর্গান হবে যা দিয়ে পরের কাজটা বা পরের ক্রিয়াটা হতে পারে। তার মানে এখানে খুঁজে নি যে কোথায় অর্গান রয়েছে। দেখো ব্রুম দিয়ে ফ্লাই, ঝাঁটা দিয়ে কেউ উড়তে পারে না, সম্ভব নয়, তাহলে এটা আমার হচ্ছে না। টিউবলাইট দিয়ে গরম খুবই কম বেরোয়। ফুড দিয়ে স্মেল বেরোয়, কিন্তু সাহায্য করে কথা বলা হয়েছে, মানে দাঁত দিয়ে কিন্তু চিবিয়ে খেতে সাহায্য করে দাঁত আমাদের। তাই এখানে লেগস ইকুয়ালস টু ওয়াক, মানে পা দিয়ে আমরা হাঁটতে পারি, পা আমাদেরকে হাঁটতে সাহায্য করে। এটাই কিন্তু একমাত্র এই যে এটা দেওয়া রয়েছে টিথ ইকুয়ালস টু চিউ, তার সঙ্গে সম্পর্কযুক্ত, বাকিগুলো কিন্তু একটাও নয়। এবং এটা কিন্তু দেখে মানে এত সহজ দেয় এগুলো, দেখে আনসার করা যায়। দেখো বলছে সেলসিয়াস ইকুয়ালস টু টেম্পারেচার, মানে সেলসিয়াস হচ্ছে টেম্পারেচার মাপার একক। তাহলে এখানে আমাকে একক খুঁজে বের করতে হবে। ব্যাংক নোট অফিস কোনো একক নয়। মিটার, এটা যদি ডিস্টেন্স বলতো তাহলে বোঝা যেত কোনো একক নয়। বাল্ব, এটাও কিন্তু কোনো একক নয়। কিন্তু দেখো কিলোমিটার ইকুয়ালস টু ডিস্টেন্স বলা আছে, তার মানে এটা হচ্ছে কি, মানে প্রথমটা হচ্ছে ইউনিট, পরেরটা হচ্ছে আমার মানে কোনটার ইউনিট কি, এটা আমাকে জানতে চাওয়া হয়েছে। তাহলে সেলসিয়াস ইকুয়ালস টু টেম্পারেচার হলে কিলোমিটার ইকুয়ালস টু কিন্তু ডিস্টেন্স হচ্ছে, ঠিক আছে। এবারে বলছে দেখো ডগ ইকুয়ালস টু কেনেল, মানে কুকুরের থাকার জায়গাকে বলা হয় কেনেল, মানে কুকুরের বাড়ি বা কুকুরের বাসা। তাহলে বি, তাহলে মৌমাছির বাসাকে বা মৌমাছির থাকার জায়গা কি বলা হয়?
মৌচাক, মৌচাক ইংলিশ কি? হাইভ। এবার সুবিধা কি যে রেলের পরীক্ষাতে কিন্তু বাংলা কোশ্চেন মানে আঞ্চলিক ভাষার 22টা ভাষার কোশ্চেনই পাওয়া যায় যদি অপশন সিলেক্ট করে নেওয়া হয়। সেখানে খুব সমস্যা হবে না এগুলো বুঝবার। স্টিল আমরা আপাতত মানে ইংলিশটাকে ধরেই পড়ি, তারপর যখন যেমন বাংলা পাবো তখন তেমন করে নেওয়া যাবে। এবারে বলছে ডগ ইকুয়ালস টু কেনেল, তাহলে বি ইকুয়ালস টু হবে কোনটা? না হাইভ। ঠিক আছে, এবারে বলছে ফাইন্ড দ্য মিসিং টার্ম। এবার মিসিং টার্ম গুলো কিন্তু এখানে ব্যাংকের মতো অত টাফ আসে না। আমরা দেখতে পেলাম যে আগে একটা মিসিং টার্ম করেছিলাম, এবারে একটা মিসিং টার্ম করব। বলছে দেখো 2, 7, 5, 10, 8, 13। আচ্ছা, এবার দেখে নি প্লেন যোগ করে কি হচ্ছে। 2 থেকে 7 কত দূর যাওয়া যায়? +5। 7 থেকে 5 কত দূর যাওয়া যায়? -2। ওকে, আবার দেখো 5 থেকে 10 পর্যন্ত যেতে গেলে কত দূর যাওয়া যায়? +5। 10 থেকে 8 গেলে কত হবে? -2। তার মানে একটা +5 পরেরটা -2। এই সিকোয়েন্সটা আমার ফলো হচ্ছে। 2 থেকে 7 কত হচ্ছে? +5। 7 থেকে 5 কত হচ্ছে? -2। 5 থেকে 10 কত হচ্ছে? +5। 10 থেকে 8 কত হচ্ছে? -2। আবার দেখো 8 থেকে 13 +5। 13 থেকে কত হতে হবে? -2। -2 মানে কত হতে হবে? 11। এটা একটা মেথড হতে পারে। আবার দ্বিতীয় মেথডটাও হতে পারে, তুমি চেক করে নিতে পারো, মানে যদিও পরীক্ষার টাইম পাবে না, স্টিল আমরা এখানে দেখে নিই যে অল্টারনেটিভ মেথডটাকে আমরা ফলো করতে পারি। যে 2 এর পরে 5 3 ঘর, 5 এর পরে 8 3 ঘর, 8 এর পরে 3 ঘর গিয়ে কিন্তু আমরা 11 পেতে পারি। সেম লাইক 7 থেকে 10 3 ঘর, আবার 10 থেকেও 13 3 ঘর করে হচ্ছে। মানে কি আমরা অল্টারনেট করে যদি চেঞ্জ করি তাহলে কি 3 এর গ্যাপে গ্যাপে আমরা একটা করে সিরিজ পাচ্ছি। 2 5 8 পরেরটা 11, আবার এখানে 7 10 তাহলে পরেরটা 16 হতো। তাহলে এখানেও কিন্তু আমরা যে কোনো একটা লজিক ব্যবহার করেই কিন্তু দেখো উত্তর আমার ঠিক আসছে। তার এখানে আনসার হচ্ছে আমার 11। সো হেন্স 11 ইজ দ্য আনসার। এবং এই টাইপের অঙ্কগুলো কিন্তু পরীক্ষাতে আসে, বারবার করে বলা, ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই। একদম স্ট্রেট কাট সহজ অঙ্ক আসে। টাইমটা অ্যাকচুয়ালি ফ্যাক্টর, টাইমটা বড় ফ্যাক্টর, সে কারণে কিন্তু আমরা প্রেসারাইজ হয়ে গিয়ে ভুল করি। আদারওয়াইজ কিন্তু রিজনিং এর প্রবলেম অন্তত পক্ষে সিবিটি 1 এ মানে কম্পিউটার বেসড টেস্ট 1 রেলওয়ের পরীক্ষাতে কিন্তু আহামরি কিন্তু খুব শক্ত আসে না, ওই স্টেটমেন্ট অ্যাজাম্পশন জাতীয় প্রবলেমগুলো ছাড়া। আচ্ছা, পরের অঙ্কটা আবার দেখে নেওয়া যাক। 0.3, 0.8, 2.3, 4.8। তাহলে এবার পরেরটা কত হবে? 0.3 থেকে 0.8 কত হচ্ছে না, সবসময় দেখবো যোগ করা যাচ্ছে কিনা। 0.5। ওকে, 0.8 থেকে দেখে নেবো কত হচ্ছে? 1.5। তারপরে 2.3 থেকে 4.8 কত হচ্ছে? 2.5। তাই দেখো এক এক করে বাড়ছে। 0.5 তার সঙ্গে এক যোগ করো 1.5, তার সঙ্গে আবার এক যোগ করো 2.5, 2.5 থেকে আরেকটা এক যোগ করতে হবে। মানে এখানে গ্যাপটা হবে কত? 3.5 এর। তো 4.8 এর সঙ্গে 3.5 যোগ করলে আমাদের কত হয়? 8.3। ঠিক আছে, তাহলে এখানে দেখো মানে 40 এর সঙ্গে 30 করলে হয় কত? 78, প্লাস 5 করলে হয় 83। এখানে 8.3, হেন্স অপশন ডি ইজ দ্য আনসার, 8.3। মানে একদম বেসিক লেভেলের অঙ্কগুলো কিন্তু এখানে থাকছে। শুধু টাইমটাকে মাথায় রেখে ফাস্ট অঙ্ক করতে হবে এবং তার জন্য দরকার কি? প্র্যাকটিস, বারবার প্র্যাকটিস। আচ্ছা, আবার দেখো এই আগের অঙ্কটার মতোই মানে একটা কালেকটিভ নাউন দিয়ে দিয়েছে। সোলজার্স ইকুয়ালস টু আর্মি, মানে অ্যান আর্মি অফ সোলজার্স কালেকটিভ নাউনে বলা হয়। তাহলে মিউজিশিয়ানস বলতে এখানে কি বোঝাবে? মিউজিশিয়ানস বলতে এখানে বোঝাবে হচ্ছে ব্যান্ড, দ্য ব্যান্ড অফ মিউজিশিয়ানস। গ্যাং অফ ফ্লক অফ বার্ডস হয়, গ্যাং অফ রবার্স হয়, ব্যান্ড অফ মিউজিশিয়ানস হয়। আবার এখানে হতেই পারে এখন এলিফ্যান্টের ক্ষেত্রে হার্ড অফ এলিফ্যান্ট আমরা বলতে পারি, আবার পার্লামেন্ট অফ এলিফ্যান্টও বলা হয়। আবার পাখির ক্ষেত্রে ফ্লক বলা হচ্ছে, টিয়া পাখির ক্ষেত্রে কিন্তু স্পেসিফিক্যালি প্যান্ডেমোনিয়াম বলা হয়, প্যান্ডেমোনিয়াম অফ মানে প্যারটস। আবার ধরো তোমার এখানে মাছের ক্ষেত্রে শোল বলা হচ্ছে, সিংহের ক্ষেত্রে প্রাইড বলা হচ্ছে, এরকম ভাবে কিন্তু বলা হচ্ছে। তাহলে এই যে কালেকটিভ নামগুলো আমরা আগেও বলেছি, যে কোনো ইংলিশ গ্রামার বই, যেহেতু রেলে কোনো ইংলিশ থাকে না, স্টিল এগুলোই হচ্ছে ইংলিশের টেস্ট। যে কোনো স্ট্যান্ডার্ড ইংলিশ গ্রামার বইতে কিন্তু এগুলো পাওয়া যায় এবং একটা চ্যাপ্টার থাকে, সেখান থেকে পড়ে গেলে কিন্তু চোখ বন্ধ করে কমন পাওয়া যেতে পারে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার এখানে কোশ্চেন নাম্বার 18। তো আমরা এই পর্যন্ত করলাম। তাহলে আমরা আজকে আরেকটা স্টেপ রয়েছে, মানে আরো কিছু ডিটেল অঙ্ক আমাদের রয়েছে, সেগুলোকে আমরা দেখবো।
আমরা বুঝবো। তো তার আগে আমরা একটা ছোট্ট ব্রেক নিচ্ছি। টিল দেন থ্যাংক ইউ।